চলো, এআই আসলে আমাদের সব কিছু কীভাবে সহজ করতে পারে সেইটাও বোঝার জন্য জিনিসটাকে আরও সহজ করি। মানে আমি যে কাজটা করতে যেতেছিলাম, একটা মেসেজ আর কি গোছায়া লিখছি, সেটাও তোমার বুঝতে কষ্ট হইতেছে, এটাই স্বাভাবিক। কিন্তু এআই এই কাজগুলোকেও বা মানুষকে বোঝানোর কাজগুলোকেও সহজ করে দিছে। মানে কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট আসলে কী, লেখালেখি এটাও একটা কন্টেন্ট, ছবি এটাও একটা কন্টেন্ট, অডিও এটাও একটা কন্টেন্ট। আবার ভিডিও, সেখানে ভিডিওর মধ্যে কী থাকে, লেখালেখিও থাকে, অডিও থাকে, এবং অনেক ইমেজ বা অ্যানিমেশন, ট্রানজিশন, মানে সুন্দরভাবে যাচ্ছে, অ্যানিমেট করে যাচ্ছে, স্লাইড যাচ্ছে, এগুলাও এগুলো সব কিছু মিলিয়ে হচ্ছে আবার ভিডিওটাও কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে সব কিছু মিলিয়েও হইতে পারে, বা যে কোনো একটা শুধু টেক্সট সেটাও হইতে পারে। তো যাই হোক, কন্টেন্ট ক্রিয়েশন, তো এই কন্টেন্টগুলো কখন আসলে কন্টেন্ট ক্রিয়েশন হইতেছে, যখন সেটার ভ্যালু আছে। এমনি হাবিজাবি লেখা হইলে সেটার কিন্তু ভ্যালু নাই। যেমন এই যে একটু আগে আমি টেক্সট লিখছি, সেখানেও কিন্তু গুছাই লিখছি, কিন্তু তারপর ওটা তোমার বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে এই কন্টেন্টের ভ্যালু কিন্তু অনেক কমে গেল। তো আসলে কন্টেন্ট ক্রিয়েশনে এখন এআই অনেক সহজ করে দিছে। এআই যে কত ধরনের কাজ বা কত কিছু সহজ করে দিছে, এইটা আসলে একটা উদাহরণ এখন চলো করি। আমরা যে এই তোমাকে যে ইসে যে ইয়াটা দিছি, ওই মেসেঞ্জারে যেটা দিছি ওইটাকে, বা ওইটা মেসেঞ্জারে দেওয়ার দরকার নেই, আমি অলরেডি মেসেঞ্জারে যে লেখাগুলো সেগুলোই কিন্তু আমি হচ্ছে ইসেকে দিছি, অলরেডি আমি হচ্ছে চ্যাট জিপিটিকে দিছি। চ্যাট জিপিটি তো এআই হিসেবে সবাই সব থেকে বেশি ভালো চিনি। ওকে, ওরও কিন্তু ফ্রি আছে। হ্যাঁ, আমার এটা কিন্তু ফ্রি ছিল, এখন অবশ্যই একটু প্রো, কিন্তু ফ্রিতেও কিন্তু এই কাজগুলোই সেম, এগুলোই করতে পারবে মানুষজন। আচ্ছা, দেখা যাক আমরা যে একটা নতুন চ্যাট, এরকম যে নতুন চ্যাটের মধ্যে জাস্ট আমি দিছিলাম ওইখানে সে, আচ্ছা এটাকে আগে ব্যাকগ্রাউন্ড থেকে দূর করে দিই, তাহলে হচ্ছে আমাদের লাস্ট যে চ্যাটটা ওইটা আসবে। আচ্ছা, এই যে চ্যাট জিপিটি ওপেন করলাম, স্টোরিতে যাব, এখানে যে কোর্স এডিটিং ওয়ার্কস ফ্লো, এইটা তো আমার আগের, যেটা রিসেন্ট করলাম সেটা কোথায় আছে, রিফ্রেশ দিই। ওইটাকে আসলে এখনও সে হয়তো বা কোনো নাম দেয় নাই, কিন্তু সে কিন্তু আমি গুছায় ফেলছে অলরেডি। একটু লম্বা হয়ে যাইতেছে, সমস্যা নাই, টেনে টেনে দেখতে পারবা। আচ্ছা, এই যে আমি যে এই যে হয়তো বা মনে হইতে পারে যে আমি মনে হয় খুব ভালো, না, আমার থেকেও ঝানু ঝানু মানুষ আছে, বা অনেকে অনেক ধরনের কাজে, অনেক মূর্খ মানুষও অনেক ভালো ভালো কাজ করে ফেলতেছে এআই দিয়ে। এই যে দেখো, আমি এখনই কি একটা ভুল করছি, আমি নেট কানেকশনই কিন্তু করিনি। হ্যাঁ, নেট কানেকশন না করে আমি ট্রাই করতেছি, এই জন্যই কিন্তু আটকেছি। এই ডাটাও চালু নেই, ওয়াইফাই চালু নেই, ওয়াইফাইটা চালু করলাম। সো আমি কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছি বিধায় যে সব দিকে একেবারে খুবই এরকম না, সব মানুষ মাত্রই সবাই লিমিটেশনস আছে। এই যে ডিভাইস নির্বাচন ও গাইডলাইন দিছি, সাথে সাথে কিন্তু সে সুন্দর করে নামও দিয়ে দিছে, একটা ডিভাইস গাইডলাইন। ঠিক আছে, এই যে যে লেখাগুলো দিয়েছিলাম সেগুলো এই যে কোটেশনের মধ্যে আবার হচ্ছে যে, যেহেতু তোমার জন্য এটা একটা বড় কন্টেন্ট হয়ে গেছে, লেখালেখি হয়ে গেছে, কন্টেন্ট মানেই কিন্তু এগুলা এই যে দিবে, এই যে কোটেশন দিয়ে তারপর কি বলছি, এই যে এই বিষয়টিকে সুন্দর করে শেষের লাইনে এই বিষয়টিকে সুন্দর করে বোঝার জন্য গুছিয়ে লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রেখে লিখে দাও। আর ম্যাডাম যে একজন ডাক্তার, এটা বোঝার জন্য আমি শুরুতে একটু যে এগুলা বাদ দিয়ে ডাক্তার লিখে দিছি প্রথমে, কিন্তু চ্যাটিংয়ের মধ্যে কিন্তু ওইটা লিখছিলাম না। আচ্ছা, এটা ওকে দিলাম। এখন দেখো, পুরা জিনিসটাকে ও বুঝছে যে এই কথাবার্তাগুলোর লক্ষ্য বা উদ্দেশ্য কী, সে নিজেই বুঝে নিছে। যে ডিভাইস কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো ডিভাইসটা আসলে কী কাজের জন্য ব্যবহার করা হবে, কারণ সবার প্রয়োজন একরকম না। একজন ডাক্তার, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন গেমার, একজন শিক্ষক বা শুধু মিডিয়া কনজিউমার, সবার জন্য উপযুক্ত ডিভাইস আলাদা। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাডাম নিজের কাজ, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো একটু গুছিয়ে চিন্তা বা লিখে রাখতে পারেন। যেমন, ডিভাইস কেনার আগে নিজের কাছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন: আমার মূল কাজ কী? আমি কি রুগী দেখা, রিপোর্ট লেখা, মেডিকেল নোট সংরক্ষণ, অনলাইন মিটিং বা প্রেজেন্টেশনের কাজ করব, নাকি শুধু ইউটিউব, সিনেমা, ফেসবুক ভিডিও দেখা ও মিডিয়া কনজামশন করব? আচ্ছা, নাকি কন্টেন্ট ক্রিয়েশন করব, যেমন ভিডিও এডিটিং, মেডিকেল এডুকেশন ভিডিও, লাইভ ক্লাস, ইউটিউব কন্টেন্ট, ফটো বা রিলস তৈরি,
এগুলা, নাকি পারফরমেন্স ভিত্তিক কাজ যেমন গেমিং, ভারী সফটওয়্যার, মাল্টিটাস্কিং, রেন্ডারিং, এগুলো কিন্তু একটু ভারী পারফরমেন্স ভিত্তিক আর কি। আচ্ছা, এই যে সুন্দর করে গুছাই দিছে, তো এই জিনিসটাকে আমরা মানে এখন চাইলে আসলে ফুললি কপি করে আবার ইয়াকে দিয়ে দিতে পারি, মানে সুন্দর করে কন্টেন্ট। আচ্ছা, আমরা এটাকেও একটা কন্টেন্ট, এখন যেটা করতেছি বোঝানোর জন্য, সেটাকেও আমরা চাইলে কন্টেন্ট করে ফেলতে পারবো। কীভাবে? আসলে তোমাদের কাছে বা ম্যাডাম যেহেতু দেখছে আমার কয়েকটা ভিডিও, হয়তো বা মনে হতে পারে যে কাজগুলো অনেক কঠিন, আসলে তা না। একটু গোছানো জিনিসপত্র দিলেই কন্টেন্ট তৈরি করা এখন অনেক ইজি। এটা একটু দেখাই দিই, তাহলে হয়তো বা তোমরাও অবাক হবা যে কী রে এত সহজ। যেমন আজকে যেটা ওই ফিজিওথেরাপি ম্যাডামকে দেখাইলাম, ম্যাডাম মনে করতে পারে যে এত সুন্দর হয়েছে, তো কিন্তু আসলে এখানে আমার কতটুকু কাজ ছিল, আমি হচ্ছে একটু গোছায় চিন্তা করছি, গোছায় চিন্তা করে কাজগুলো গোছায় একে ধরাই দিছি। যেমন ম্যাডামের ওই দিন যে রবিবারে, গেছে রবিবারে হচ্ছে যে আমি তার ওই সেশনটাতে ছিলাম, তার ফুল আমি রেকর্ড করছি, যদিও অনেক নয়েজ ছিল, কিন্তু তারপরেও এআই ওইখান থেকে কথাবার্তাগুলো ধরতে পারছি। আচ্ছা, এখান থেকে ওই গোছানো কথাগুলো আমরা নিলাম, গোছানো কথাগুলো নিলাম, তারপরে যে চাইলে যে এইগুলোও নিতে পারবো, এগুলোও নিবনি। আচ্ছা, নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি গুগলের এআই এর মাধ্যমে। গুগলের এআই সব থেকে লার্নিং ভিত্তিক যেটা, বা যে কোনো কিছুকে সহজে বোঝার জন্য সব থেকে যেটা ভালো কাজ করে, সেটা হচ্ছে নোটবুক LM। এই যে নোটবুক LM, এটাকে ওপেন করলাম, করে আমি একটা যে ক্রিয়েট নিউ নিচে এটাতে চাপ দিলাম। এখানে চাপ দিয়ে এখানে যে আমাকে সোর্স দিতে বলতেছে, যে সে কোন কোন সোর্স। এখানে আমি চাইলে আমি কিন্তু কিওয়ার্ডও লিখতে পারি, যে আমি কোন বিষয়ের উপরে চাই। ম্যাডাম যে বিষয়ে ডাক্তার, সেই বিষয়ের উপরে চাইলে এখান থেকে রিসার্চও করতে পারে। এখানে যখন লিখে এই যে এই এরোপ্লেন চিহ্নিত, বা আমরা যে কাগজের প্লেন বানাইতাম সেগুলো চিহ্নিত যে ইয়াটা, এটার মধ্যে গুগল থেকে ওই টপিকের উপরে সার্চ করে হয়তো বা মোবাইলের জন্য 10টা দেয়, ল্যাপটপের জন্য আরও বেশি দেয়, বা প্রো প্ল্যান থাকলে আরও বেশি দেয়। তো এরকম দিবে। পিডিএফ হইতে পারে সেগুলা, এগুলো কিন্তু কন্টেন্ট। পিডিএফ এটা একটা কন্টেন্ট, অডিও এটা একটা কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ওয়েবসাইট এটা ওয়েবসাইটের ভিতরে যা থাকে সেগুলো সব কন্টেন্ট, লেখা, ভিডিও, অডিও এগুলোই থাকে, তার চেয়ে বেশি কিছু থাকে না। তারপরে ইউটিউব হচ্ছে একটা কন্টেন্ট প্ল্যাটফর্ম, তাই না? সবথেকে বড় ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম। তারপর আমাদের যে সোর্সটা সেটা হচ্ছে কি, সেই কন্টেন্টটা কি, টেক্সট। তো আমরা এখানে যে এআই যে আরও গুছায়া জিনিসগুলো দিচ্ছে সেগুলো দিলাম, অ্যাড করলাম, একটা সোর্স দিলাম তাকে। যেহেতু এখানে কিন্তু ইংলিশ দিলে সেটাকেও আমি বাংলায় করতে পারবো, আবার বাংলা দিলে সেটাকেও ইংলিশ করতে পারবো। এই যে এখন সে সোর্স হিসেবে টেক্সট ফাইল দেখাচ্ছে, যে আমরা টেক্সট দিছি, এখানে সোর্স গাইডও আছে। সে কিন্তু এগুলোকে আবার সুন্দর করে যে এখানে গুছাইছে, যে এই সোর্সটা কী সম্পর্কে গুছাই ফেলছে। আচ্ছা, গেল, টেক্সট দিলাম, তারপর আরও দিই যে এগুলা যে আমরা যে কথাবার্তাগুলো যেগুলো দিছিলাম সেটাও দিই। এটাকে জাস্ট এখানে চাপ দিলেই এই যে কপি করার সুযোগ দিল, কপি করে ফেললাম, নিয়ে আবার যে নোটবুক LM-এ আসলাম, এসে আবার একটা সোর্স দিব। এরকম আমি PDF ফাইলও দিতে পারি, অডিও ফাইলও দিতে পারি, ইমেজও দিতে পারি, ওয়েবসাইটের লিঙ্কও ধরাই দিতে পারি, ইউটিউবের একটা লিঙ্কও ধরাই দিতে পারি। হ্যাঁ, যদি ইউটিউবের লিঙ্ক হয় তাহলে ইউটিউব টাচ করে আমি এখানে লিঙ্কটা দিব, পেস্ট করব। আর আমাদের যেহেতু এখনও মানে এটা হচ্ছে তো আমরা হচ্ছে এটাই পেস্ট করলাম। আচ্ছা, এটাকেও এই যে এখন হচ্ছে আমরা অ্যাড করে দিলাম, তাহলে আমাদের ওই কথাবার্তাগুলোকেও কিন্তু সে নেবে। এখন মানে সে সব যা সোর্স দেবে সবগুলোকে ঘাটবে, সে অ্যানালাইসিস করে আমাদের এখানকার লক্ষ্য এবং উদ্দেশ্য বোঝার চেষ্টা করবে। সেখান থেকে আমি যদি বলি PDF বানিয়ে দিতে, সে PDF বানিয়ে দিবে। আমি যদি বলি স্লাইড বানিয়ে দিতে, স্লাইড বানিয়ে দিবে। আমি যদি বলি ভিডিও বানিয়ে দেবো, ভিডিও বানিয়ে দিবে। আমি যদি বলি যে পডকাস্ট, মানে এই সোর্সগুলোকে নিয়ে দুইজন ব্যক্তি মানে চুলচেরা বিশ্লেষণ বা গবেষণা আলোচনা করবে। আমরা যে পডকাস্টগুলো ইউটিউবে দেখি বিভিন্ন বিষয়ের টপিকের উপরে কিন্তু থাকে, এগুলো কিন্তু খুব জনপ্রিয়। তো ওইরকম পডকাস্টও তারা বানিয়ে দিতে পারবে, কারণ পডকাস্ট হচ্ছে একটা বিষয়ের গভীরে যেতে পারে। একজন বিশেষজ্ঞ থাকে, আরেকজন হচ্ছে যে প্রেজেন্টার থাকে, সে শুধু প্রশ্ন করে, যিনি মানে পুরা গল্পটাকে বা পুরা সেশনটাকে সুন্দর করে আগায় নিয়ে যায়, প্রশ্ন করে
ইউজারদের দেয়, প্রেক্ষাপটগুলোকে তুলে ধরে, আর যে ওই বিষয়ে এক্সপার্ট সে একের পর এক উত্তর দিতে থাকে তার মতো করে। তো এই কারণে পডকাস্টগুলো কিন্তু খুব জনপ্রিয় হয়। আচ্ছা গেল, এখন আমরা এখানে করি যে এই সোর্সের মধ্যে যে এই দেখো ও কিন্তু একটা নামও দিয়ে দিছে, যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর চুজিং দ্য পারফেক্ট প্রফেশনাল ডিভাইস। আচ্ছা, এখানে আমরা আরও কিছু সোর্স দিই, যেহেতু দেখাচ্ছি একটু ভালো করেই দেখাই। অ্যাড সোর্স, এখানে এখন আমার সেটা এখন কী কন্টেন্ট হবে সেটা আমি জানি না, আমি শুধু টপিক লিখে দেবো। ওই টপিকের মধ্যে কী দিলাম, ও যে নামটা দিস স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক। আচ্ছা, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর চুজিং দ্য পারফেক্ট প্রফেশনাল ডিভাইস। আমরা চুজিং ডিভাইস দিয়ে দিই। আমরা সোর্সে যাই, এখন আমরা সোর্স আবার অ্যাড করবো, কিন্তু সোর্স আমরা এখন নিব কোত্থেকে, মানে গুগল বা এই নোটবুক এলএমই আমার হয়ে ইন্টারনেটে সার্চ করবে। আমি যে কিওয়ার্ডটা তাকে বলবো ওই বিষয়ে ওই কিওয়ার্ডটা ধরে সে কী কী আছে সেগুলোই করবে। আচ্ছা, আমি হাউ টু চুজ ডিভাইস বা হাউ টু ডিসাইড হুইচ ডিভাইস ইজ, বা এরকম কোনো কিছু দিতে পারি। SOW হাউ টু, মানে এত ডিটেল না লিখলেও হয়তো, কিন্তু যত আমি লং টেইল কিওয়ার্ড লিখবো, মানে একটু বড় কথাবার্তা লিখবো, তত কিন্তু জিনিসটা স্পেসিফিক হয়ে আসবে। এই হচ্ছে কাহিনী, এই জন্য আমি ওইভাবে লিখতেছি। ইউটিউবে যেভাবে আমরা সার্চ করি আর কি, হাউ টু চুজ এ কম্পিউটিং ডিভাইস লিখি, হাউ টু চুজ এ ডিভাইস লিখি, কম্পিউটিং লিখলাম না, ডিভাইস বানানো ভুলে গেছি। দেখো এখানেও আমাকে কীভাবে টেকনোলজি বা এই সহযোগিতা করতে পারে। এই যে ডিভাইস ভয়েস, এটা কিন্তু গুগল কিবোর্ড জিবোর্ড ইউজ করতেছি আমি, সেখানে টাচ করে আমি বলছি হয়ে গেছে। এখন এই যে দিলাম এরোপ্লেন বা প্লেন, কাগজের প্লেন যে আমরা বানাইতাম সেগুলো চিহ্নিত ইসের মধ্যে দিলাম, সে এখন এই যে সার্চ করবে ওই কিওয়ার্ড হাউ টু যা লেখছি ওটা ধরেই সার্চ করবে। ওটা ধরে সার্চ করে এই যে দ্য কমপ্লিট 2026 ল্যাপটপ বাইং গাইড আসছে, হাউ টু বাই এ নিউ স্মার্টফোন 2026, এটা একটা আসছে। তারপরে ল্যাপটপ বাইং গাইড, হাউ টু চুজ দ্য রাইট ওয়ান ফর ইউ, তারপরে স্মার্টফোন বাইং গাইড। এরকম স্মার্টফোন এবং ল্যাপটপ এগুলোই বেশি আসবে। কম্পিউটার ডিভাইসও হতে পারে, যে ইন্টেল AMD ভালো হবে না কি ভালো হবে, প্রোস অ্যান্ড কনস। আচ্ছা, এগুলো সব কিছু মানে এখন তো আসলে এটা হয়তো বা ম্যাডাম নিজেই বা যে দেখবে সে নিজেই হয়তো বা আরও ভালোভাবে করতে পারবে। আপাতত আমি দেখানোর জন্য, বোঝানোর জন্য সে আমাদেরকে হয়তো এখানে 10টা সোর্স দিছে। কারণ আমার কাছে যদি মনে হয় কোনোটা, যেমন এই যে টোটাল কস্ট অফ ওনারশিপ ডেসল্ট, মানে এটা আসলে সবগুলো সোর্স দেখতে হবে যে আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের থেকে বাইরে কোনো সোর্স চলে গেছে কিনা, ঢুকে বা পরে বুঝতে হবে। তো আপাতত আমি অত কিছু সময় দিতেছি না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। ইম্পোর্ট করে দিলাম, শেষ। এই যে সবগুলো এখন সোর্স নিয়ে নিবে সে। কোনোটা ইউটিউবের সোর্সও হতে পারে, কোনোটা ওয়েবসাইটও হতে পারে, কোনোটা ব্লগ হইতে পারে, কোনোটা ফেসবুকের কোনো আর্টিকেল লেখালেখি হইতে পারে, বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার আর্টিকেল বা লেখালেখিও হইতে পারে, বা কোনোটা রিসার্চ পেপারও হইতে পারে। দিয়ে দিলাম। আচ্ছা, সোর্সগুলো নিক, আমরা একটু পড়তে থাকি সেক্ষেত্রে ওইটা। আচ্ছা, ডিভাইস কেনার আগে নিজের কাছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আমার মূল কাজ কি? আমি কি রোগী দেখা, রিপোর্ট লেখা, মেডিকেল নোট সংরক্ষণ, অনলাইন মিটিং বা প্রেজেন্টেশনের কাজ করব, নাকি শুধু ইউটিউব, সিনেমা, ফেসবুক ভিডিও দেখা ও মিডিয়া কনজামশন করব, নাকি কন্টেন্ট ক্রিয়েশন করব, যেমন ভিডিও এডিটিং, মেডিকেল এডুকেশন ভিডিও, লাইভ ক্লাস, ইউটিউব কন্টেন্ট, ফটো বা রিলস তৈরি, নাকি পারফরমেন্স ভিত্তিক কাজ, গেমিং, ভারী সফটওয়্যার, মাল্টিটাস্কিং, রেন্ডারিং। আমার ভবিষ্যৎ লক্ষ্য বা উদ্দেশ্য কী? ম্যাডাম ভবিষ্যতে কী করতে চান সেটাও গুরুত্বপূর্ণ। উদাহরণ, অনলাইন মেডিকেল ব্র্যান্ড তৈরি করা, ইউটিউব বা ফেসবুকে মেডিকেল কন্টেন্ট দেওয়া, অনলাইন কনসালটেশন, ডিজিটাল নোট ও ডকুমেন্ট ম্যানেজমেন্ট, AI ব্যবহার করে দ্রুত কাজ করা, দীর্ঘমেয়াদে স্মার্ট ও প্রোডাক্টিভ ওয়ার্কফ্লো তৈরি করা।
আচ্ছা, আমি ল্যাপটপেও এইটা পড়ে আসলে মানে একটা ভিডিও রেকর্ড করছিলাম, সেটাও দিয়ে দিতেছি। কারণ আসলে সবসময় একরকমভাবে কথা বলা যায় না, কারণ বর্তমান প্রয়োজনের পাশাপাশি ভবিষ্যৎ কাজের দিকটাও মাথায় রাখলে ডিভাইস দীর্ঘদিন ভালো সার্ভিস দেয়। তো এরকম অনেকগুলো পয়েন্ট এসে দেখো কত সুন্দর করে গোছায়। আমি কিন্তু এত পয়েন্ট তাকে দিছিলাম না, কিন্তু আমি ওই সম্পূর্ণ কথাগুলো দিয়েছি। দেওয়ার পরে সে লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝে সে কি কি আরও পয়েন্ট হইতে পারে সেগুলোকে সে সুন্দর করে গোছায় সুন্দর করে লিখে দিছে। যে কোনোটা বোল্ড, কোনোটা পয়েন্ট পয়েন্ট বুলেট পয়েন্ট করে দিছে সুন্দর। এই যে মানে অনেকগুলো দিক থেকে চিন্তা করে মূল কথা লাস্টে লিখে দিছে, এরকমই করছে। এখন দেখি আমাদের ওই সোর্সগুলো আপলোড হইলো কি না। নোটবুক এলাম, এই যে ইউর অডিও ওভারভিউ, মানে সে তো সোর্স নিচেই এই যে দেখো কতগুলো, এগুলো কোন এক একটা ওয়েবসাইট লিঙ্ক সহ লোগো সহ দিয়ে দিছে। হ্যাঁ, পিডিএফ যে একটা পিডিএফ আছে, আর বেশিরভাগই হচ্ছে হয়তো বা ব্লগ আর কি, বিভিন্ন ওয়েবসাইটের বা আর্টিকেল। তো যাই হোক, সোর্স এগুলো সব ইম্পোর্ট হয়েছে। এই যে এটা ঢোকার পরে এই যে চ্যাটে আসে। এখন ওই সোর্স থেকে আমি যদি এখানে তাকে কোনো প্রশ্ন করি, মোবাইল বাংলা করবো, সে বাংলায় উত্তর দেবে। ডিভাইস কেনার আগে কি কি করা বা ভাবা ভাবা উচিত দিলাম। সে কিন্তু এখন অ্যান্সার দেবে, কারণ তার কাছে এখন মেমোরি তৈরি হয়েছে, এই বিষয়ে সে এক্সপার্ট হয়ে গেছে। ঠিক আছে, মাত্র 10টা সোর্স এবং থেকে সে এক্সপার্ট হয়ে গেছে। সে কিন্তু যে এখন আমাকে অ্যান্সার দিবে ওই সোর্সগুলো থেকে, মানে যারা এক্সপার্ট আছে বা ওই বিষয়ে যারা অনেক ভালো ভালো পরামর্শ দিচ্ছে, ঘেটে অ্যানালাইসিস করে পরামর্শ দিচ্ছে, তাদের ইয়াগুলো কিন্তু সে এখন হচ্ছে যে তার কাছে আছে। সে কিন্তু এই বিষয়ে এক্সপার্ট। ম্যাডামরা যেরকম একটা নির্দিষ্ট লাইনে বা একটা ডোমেইনে এক্সপার্ট, যেমন যে নিউরোলজি, সে নিউরোলজি নিয়ে সব কিছু ইয়ে করতে পারে। যে পেডিয়াট্রিক্স, সে যে গাইনোকোলজিস্ট, সে গাইনি বিষয়ে এক্সপার্ট। এরকম এখন ও ডিভাইস কেনার ক্ষেত্রে এক্সপার্ট হয়ে গেছে। এরকম যত সোর্স তাকে দিব সে তত বেশি এক্সপার্ট হবে। যে এখন আমাকে সে অ্যান্সার দিছে, কত বিশাল একটা অ্যান্সার দিছে। এই যে মোবাইল বা স্মার্টফোন কেনার আগে শুধুমাত্র স্পেসিফিকেশন বা কোন ফোনটি সেরা তা না খুঁজে আপনার কাজ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কোন ডিভাইসটি সবচেয়ে উপযোগী তা নিয়ে ভাবা উচিত। এইভাবে সে সুন্দর করে পুরো সোর্সগুলো থেকে অ্যান্সার দিছে। আচ্ছা, আমরা কাজকে আরও সহজ করব, মানে ম্যাডামকে বোঝানোর জন্য তো আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাইতেছি, বা তোমাকে বোঝানোর জন্য বা যে কাউকে বোঝানোর জন্য। সেক্ষেত্রে কন্টেন্ট কীভাবে তৈরি করা যায়, তো আমি তাকে সোর্স দিছি এবং আমাদের টেক্সটগুলোও, মানে আমাদের লেখালেখিগুলোও দিছি। চ্যাট তো এখানে করাই যায়। এবার আমি স্টুডিওতে যাব, মানে আমার এই সোর্সগুলো থেকে সে চাইলে এখন কী তৈরি করতে পারবে। এই যে অডিও ওভারভিউ তৈরি করতে পারবে, পডকাস্ট যেটা বললাম সেটাকে, সেই ধরনের অডিও ওভারভিউ। তবে ভিডিও ওভারভিউ তৈরি করতে পারবে, স্লাইড ডেক তৈরি করতে পারবে, ফ্ল্যাশ কার্ড, মানে প্রশ্ন, মানে এই বিষয়ের আমাকে নৈর্ভিত্তিক প্রশ্ন দিবে এবং আমি অ্যান্সার করবো সেগুলো যদি সঠিক কিনা সেটা, মানে তারপর কুইজও তাই। তারপরে যে ইনফোগ্রাফিক্সও করতে পারবে। আচ্ছা, এখন এটা তো হলো অ্যাপস, এখানে আসলে বাংলায় আমাকে বারবার সিলেক্ট করতে হবে। যেমন আমি যে একটা দেখাই দিই বা ভিডিওটাই দেখাই দিই, যাতে এটা পরে ম্যাডাম বা তুমি বুঝতে পারো যে হ্যাঁ এখান থেকে এইভাবে তৈরি হয়েছে। সিনেমেট্রিক, আচ্ছা সিনেমেট্রিক রাখলাম না, কারণ সিনেমেট্রিকের ল্যাঙ্গুয়েজ চয়েস করা যায় না। এক্সপ্লেইনারে রাখলাম এক্সপ্লেইনার। আর এখান থেকে সব কিছু অটো সিলেক্টই থাক, ও যেটা ভালো মনে করে ক্লাসিক যেগুলা সেগুলা ও ইউজ করবে। এখানে অটো সিলেক্ট রাখলাম। এখান থেকে শুধু চোজ ল্যাঙ্গুয়েজে আমরা বাংলা করে দেবো, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। ম্যাডাম অবশ্য ইংলিশেও ভালো বুঝবে, কিন্তু তারপরেও সবার জন্য আমরা তৈরি করি, বাঙালিদের জন্যই তৈরি করি বাংলা। তার মানে আমি যদি সোর্সে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বা আরবি ল্যাঙ্গুয়েজ বা যে কোনো দেশের যারা যে বিষয়ে এক্সপার্ট, সেই দেশের কন্টেন্ট বা সোর্সগুলোকে এখানে ধরাই দিই, রিসার্চ পেপারগুলোকে ধরাই দিই,
সেগুলা থেকেও কিন্তু সে বাংলায় কিন্তু আমাদের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবে, বা সে কিন্তু এক্সপার্ট হয়ে যাবে। আমাদেরকে বাংলায় জিজ্ঞেস করলে বাংলায় উত্তর দিতে পারবে, ইংলিশে জিজ্ঞেস করলে ইংলিশে উত্তর দিতে পারবে। আচ্ছা, বাংলা দিলাম, জেনারেট দিলাম। এই যে এখন আমাদের একটা ভিডিও তৈরি হয়ে যাবে এটার উপরে, সুন্দরভাবে আমাদেরকে বোঝাবে যেটা যে ভিডিওর মধ্যে, যে ভিডিওগুলাই যে এর আগে 2-3টা ভিডিও দেখছো ওগুলা এইভাবেই তৈরি করা। কিন্তু নিজের পার্সোনালিটি রাখার জন্য বা নিজের ইনপুট বেশি দেওয়ার জন্য যদি আমরা চাই, তাহলে হচ্ছে যে আমাদেরকে কিন্তু তখন ভয়েস ওভার আমাদেরকে দিতে হবে, ভিডিও এডিট করতে হবে, স্লাইড দিতে হবে, ইমেজ দিতে হবে ভিডিও তৈরি করতে গেলে। কিন্তু এটা হচ্ছে সহজ আর কি, হোক নোটবুক এলএমের। কিন্তু এটা তো এইটাকে অপারেট করার জন্য বা এখানে সোর্স দেওয়ার জন্য বা এই নির্দিষ্ট বিষয় ঠিক রাখার জন্য, বিষয় ভিত্তিক ঠিক রাখার জন্য কিন্তু আমাদেরকে কাজ করতে হয়েছে। এই গোছানো কাজগুলোও কিন্তু সবাই করতে পারে না। মানে এখন সহজ, সবাই করতে পারে না বলতে এআই যে জিনিসগুলোকে সহজ করে দিছে এটা তো সবাই জানে না। আসলে অনুসন্ধিত সম্মান হইলে যে কেউ পারবে। আমি এই জিনিসগুলো আমাকে এসে কেউ শেখায় নাই। আমি ইউটিউবে দেখছি, আমার যেটা আগ্রহ ওই বিষয়ে আমি করছি, আমি নিজেও করছি। এই জন্য আসলে আমি মনে হইতে পারে যে আরে ও তো যেমন যে আজকে ফিজিওথেরাপির ম্যাডাম তো দেখে মনে করলো যে, কিন্তু আসলে তো আমি তার নেওয়া সেশন থেকেই বা ক্লাস থেকেই আমি রেকর্ড করছি, যদিও বা সেখানে বাচ্চাদের চিল্লাচিল্লি ছিল, কিন্তু সেগুলোও কীভাবে করতে হয় সেটা আমি জানি। এরকম আর কি, এরকম অনেক টুল ব্যবহার করা যায় যেগুলো আমি ব্যবহার করছি ওইটার ক্ষেত্রে। করে আমি তার ইয়াগুলোকে নিয়ে নোটবুক এলএমে দিয়ে আমি একটা এক্সপ্লেইনার এরকম ভিডিও বানিয়ে ফেলছি, শেষ। আবার পডকাস্টও তৈরি করছি, কিন্তু সেটা ম্যাডামকে তো দেওয়া হয় নাই, কিন্তু আছে আমার কাছে। তো সেগুলোও একটু দেখি এই যে কী আছে। এই যে ফিজিওথেরাপি অ্যান্ড সেন্সরি এইটা তৈরি করছি। এই যে এখানে নিচে স্টুডিওতে আসলাম, চ্যাটে গেলে তো আমরা এই বিষয়ে প্রশ্ন করতে পারবো, আর সোর্সে গেলে যদি আমরা আরও সোর্স দিতে চাই সেটা। যেখানে আমি শুধু কি র টেক্সটও দিছি, আবার সেটাকে গোছায়া তারপরেও দিছি, এতটুকুই করছি, আর কিছু করিনি। তো চ্যাটস স্টুডিও, তো এখানে স্টুডিওতে গেলে আমরা দেখবো আগে এই বিষয়ের উপরে যে ব্রেনের পজ বাটন তৈরি, অটিজম ফিজিওথেরাপি। হ্যাঁ, অটিজম ফিজিওথেরাপির উপরে যে এটা হচ্ছে স্লাইড, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স, মানে এক পেজের মধ্যেই সব কিছুকে সুন্দর করে বোঝানোর জন্য পোস্টার আর কি, যেগুলো পোস্টার আকারে যে বিভিন্ন হসপিটালগুলোতে যে থাকে সচেতনতা বৃদ্ধির জন্য। এই যে অটিজম আক্রান্ত শিশুর বিকাশে ফিজিওথেরাপি ও সেন্সরি সমাধান, কী সুন্দর করে ছবি, টেক্সট, চার্ট একদম শেষে দিছে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে। এইটা করতে গেলে ডিজাইন সেন্স, ডিজাইনার, তারপর এটা একটা ফুল প্রজেক্ট আর কি হয়ে যেত তখন। অথচ এটা একজন মানুষ এখন একাই তৈরি করতে পারতেছে সোর্স দিয়ে। আমি যেরকম এই যে এরকম 2টা তৈরি করছি, নিচে আরেকটা আছে। এই যে কত সুন্দর করে করছে পোস্টার। আমি যদি করতে চাই এটা কিন্তু আমি জুমও করতে পারবো। এখন জুম করতে পারছি না, আচ্ছা যাক, জুম করার দরকার নেই। এরকম আমি কত ধরনের বিষয় রয়েছে। গ্রোথ এক্স অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে মার্কেটিংয়ের উপরে যে আমি কোর্স করছি, সেইখানে এই যে 22টা সোর্স এখানে আছে। এরকম কিছুতে হিউজ পরিমাণে, যে আনিয়া গেস্ট হাউস 22টা সোর্স। এই যে ইউটিউব অটোমেশন যে কোর্সটা করছি সেইটার এই যে এখানে 56টা সোর্স দেওয়া হয়েছে, মানে যতগুলো ক্লাস করছি সব এখানে। যে আবার আমি অনেক ধরনের চ্যাটিং করছি ওকে বোঝার জন্য যে ইউটিউবে কত ভিউ হলে কত ডলার পাওয়া যায় আমাকে বলো। মানে সোর্সগুলো দেওয়ার পরে শুধু আমার হঠাৎ করে মনে একটা প্রশ্ন আসছে, আমি বলছি, সে কিন্তু যে আমাকে এখানে বলে দিছে, সুন্দর করে বলে দিছে। এই এত সহজ আর কি, এটা লার্নিং ম্যাটেরিয়াল। এটা আসলে মানুষ এখনও হয়তো বা বুঝতে পারতেছে না, মানে এটা কিন্তু হিউজ একটা বিষয়। নোটবুক এলএমটা কিন্তু চমৎকার একটা জিনিস। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ভিডিও তৈরি করার জন্য দিয়ে দিছি। ভিডিওটা তৈরি হইলে তারপরে আমি কন্টেন্ট দিয়ে দিতেছি। আর যে আমি আগে আরও কত ধরনের কী বিষয়ের উপরে কন্টেন্ট, লিম্বিক সিস্টেমের উপরে, এই যে লিম্বিক সিস্টেম সিক্রেটস ফর রাইজিং ইমোশনালি, মানে ও কিন্তু সুন্দর করে টপিক করে দেয় সব সোর্সের উপর ভিত্তি, এবং এটা হলো একদম স্পেসিফিক। লিম্বিক সিস্টেম সিক্রেটস ফর রাইজিং ইমোশনালি ইন্টেলিজেন্ট চিলড্রেন, ঠিক আছে। এইটা এখানে আসতেছি দেখে এখানে আমাকে বারবার বাংলা চেঞ্জ করতে হবে, কিন্তু আমি যদি মানে ব্রাউজার ইউজ করি তাহলে আবার হচ্ছে যে সব ধরনের অপশনগুলো তখন পেয়ে যাবো। ব্রাউজারেও কিন্তু আমার এই যে সেম জিনিসগুলাই আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, ওইখানে সুন্দরভাবে বাংলায় আসবে।
এই যে গ্রোথ এক্সের এটাতে যাই, সোর্স এই যে এখানে আমি যদি এই যে গোছাইছি সুন্দর করে, আমি রিফ্রেশ দিই, তাহলে আমাদের ওইটাও চলে আসবে। স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর চুজিং ডিভাইস, এই যে এখান থেকে এখন স্টুডিওতে গেলাম, এখানে আরও অপশনগুলো বেশি পাওয়া যায় আর কি, মানে ল্যাপটপে যে অপশনগুলো সবগুলো, ওটা তো ছিল আগেরটা তো ছিল মোবাইল অ্যাপস। এখন যদি আমি স্লাইড তৈরি করি, স্লাইডও তৈরি করতে পারবো, সুন্দর করে আমাকে স্লাইড করে দেবে, এবং এটা আমি ওই পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিলে তোমরা সুন্দরভাবে ইয়া করতে পারবা, যে আসলে একটা ডিভাইস সিলেক্ট করার ক্ষেত্রে কী কী জিনিস কীভাবে চিন্তা করা উচিত, কী কী জিনিস মাথায় রাখা উচিত এটা। আচ্ছা, এইখান থেকে ইনফোগ্রাফিক্স তৈরি করি, তাহলে সহজেই মানে এক পেজে এই জিনিসগুলোকে নিয়ে আসবে ও, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, যাতে মোবাইলে দেখতে সুবিধা হয়, দিলাম। তারপরে এখানে স্ট্যান্ডার্ড নাকি বিস্তারিতই থাকুক, আমি বিস্তারিত পড়ব, জুম করে করে তৈরি করে দিয়ে দিলাম। যে আমাদের আগের ভিডিওটাও কিন্তু তৈরি হইতেছে, যে নিচে এখানে কিন্তু ঘুরতেছে, ভিডিও তৈরিতে একটু বেশি সময় লাগে, কিন্তু ইনফোগ্রাফিক্সটা কিন্তু চট করে তৈরি হয়ে যাবে। আর ওরা প্রথমেই একটা যে অডিও ওভারভিউ মানে পডকাস্ট তৈরি করে দেয়। জি, if you walk into a footwear store, যেটা right, আমাকে এটা and অটোমেটিক march up to the sales clerk and just confidently declare, I would like to buy the best shoes, please. They're gonna look at you like you've completely lost your mind. তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যেতেছে, তারপরেও হয়তো বা এই একটা ভিডিও সহজে কন্টেন্ট তৈরি করার জন্য যে কাউকে সহযোগিতা করতে পারে। এবং আমি এরকম কত বিষয়ের উপরে ইয়া করি, যে এখানে যদি যাই, এই যে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর চুজিং, এটা হচ্ছে মার্কেটিংয়ের উপরে। গ্রোথ এক্স, এটাও না মার্কেটিং না, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর চুজিং এ পারফেক্ট প্রফেশনাল ডিভাইস, এটাই যে মাত্র করলাম আমরা, এই জন্য এটা উপরে আসছে। গ্রোথ এক্স অপারেটিং সিস্টেম, এর আগে আমি সর্বশেষ এটা নিয়ে এটার মধ্যে কাজ টুকটাক চেঞ্জ করছিলাম, এই জন্য এটা আসছে। তারপরে যে ফিজিওথেরাপিটা, তারপরে যে লিম্বিক সিস্টেম সিক্রেটস ফর রাইজিং, এইটা। তারপরে যে দ্য $5 ফর এভার ব্যাটারি, মানে $5 খরচ করে সারা জীবনের জন্য ব্যাটারি তৈরি করা যায়। এডিসন বুরিড এমিস সিক্রেট আর কি, এরকম। মানে আমার যে বিষয়গুলোতে আগ্রহ থাকে বেশি বোঝার, বা মানে যেগুলো ইংলিশে থাকে সেগুলোকে আমি আবার বাংলায় বোঝার জন্য, বা অনেক কন্টেন্ট মানে এর সহযোগিতা নিই ওইটা গভীরে ঢোকার জন্য, এখন আমি তাই করি। তারপরে যে আমার আনিয়া গেস্ট হাউস ইনফরমেশন অ্যান্ড অফার্স ফর মার্কেটিং স্ট্র্যাটেজি, এই যে এটা আমি পুরো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করে ফেলছি আনিয়া গেস্ট হাউসের জন্য, এআইকে ইউজ করে। এখানে যে অবস্থান এবং মানচিত্র, এখানে আবাসন এবং সুযোগ সুবিধা, এখানে কী কী আছে, যে স্ক্রিনশট, এগুলো কিচ্ছু না, স্ক্রিনশট। এই যে আমি ঢুকি, এগুলো স্ক্রিনশট, এই যে যেগুলো আমি তৈরি করেছিলাম এরকম স্ক্রিনশট। বিপণন, কোনোটা পিএনজি, কোনোটা লেখালেখি, এরকম আর কি। মানে আমি ভয়েসে বলছি, সেগুলো নোট হয়ে গেছে, লেখালেখি হয়ে গেছে, আর সেগুলো আমি এখানে দিয়ে দিছি। তবে বিপণন এবং ব্র্যান্ডিং, বিবিধ, আর কি কী আছে সেগুলো। এই যে অবস্থান এবং মানচিত্রের মধ্যে যদি যাই, তাহলে যে ম্যাপটা গুগল থেকে স্ক্রিনশট নিয়েছিলাম সেটা, এই যে সুন্দর, যেটা আমার এই ভিজিটিং কার্ডের পেছনে দেওয়া, এইভাবে ওকে দিছি। দেওয়ার পরে এখানে আমি এই বিষয়ে অনেক কিছু তৈরি করে নিছি। এই যে 4 ধাপে বুকিং ও পথ নির্দেশনা, মানে যারা আসবে আমার গেস্ট হাউস চিনে না, তাদেরকে সহযোগিতা করার জন্য আমি কন্টেন্ট তৈরি করছি, যে তারা সহজে কীভাবে আসতে পারে। 4 ধাপে আনিয়া বোর্ডিং অ্যান্ড গেস্ট হাউস, 4 ধাপে সহজ বুকিং ও সঠিক পথ নির্দেশনা। এই যে ধাপ 1, কল বা মেসেজ করুন। ধাপ 2, তারিখ ও জনসংখ্যা আর কি, তারা কতজন আসবে এটা জানান। তারপর ধাপ 3, অগ্রিম বুকিং নিশ্চিত করুন। তারপর ধাপ 4, নিশ্চিন্তে থাকুন, মানে এই কয়েকটা 4টা থাকবে, সে নিশ্চিন্তে থাকতে পারবে, তার সিট বুক হয়ে করে রাখতে পারবে। আমাদের অবস্থান ও যেভাবে আসবেন, এই যে মাহবুব গেট, এটা হচ্ছে কোথা থেকে আসবে, যে ঘাটাইল, যে সেটা ওইখানে লেখা আছে। এই যে ঘাটাল সেনানিবাস মেইন গেট থেকে মাত্র 1 গজ দূরে আর কি, আমাদেরটা মাত্র 50 সেকেন্ডের পথ। আনিয়া বোর্ডিং অ্যান্ড গেস্ট হাউস, তারপরে যে মনি সাইকেল মেকারের পিছনে, তমাহুমি হলের বিপরীতে, মনি সাইকেল মেকারের ঠিক পেছনেও যাবে, মানে ডিটেলস এরকম আর কি। অনেক কন্টেন্ট তৈরি করছি শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য।
মানে কত কাজে যে এটাকে ব্যবহার করা যায় সেটা বোঝানোর জন্য আসলে এটাও দেখালাম। তো এরকম আমি কী কী কাজে ইউজ করছি, এরকম আরও অনেক কাজে ইউজ করছি। তারপরে ইউটিউবের একটা ভিডিও হয়তো বা ইংলিশে আমি বুঝতেছি না, অনেক আমার কাছে দেখে মনে হলো যে এটার মধ্যে অনেক ভালো ভালো ইনফরমেশন আছে, সেই ভিডিওটা আমি এখানে ধরাই দিয়ে ওটা থেকে কিন্তু আমি ডিপ ডাইভ করতে পারি, ওটার ভিতরে যেতে পারি, ওটাকে বাংলায় ইংলিশে পিডিএফ তৈরি করে, ভিডিও তৈরি করে, অডিও তৈরি করে, মানে হয়তো বা আমি করতে পারতেছি না, আমি পরে বোঝার জন্য চট করে ছোটো করে ফেললাম। তারপর হচ্ছে যে অনেক বিষয় এরকম করছি, যে মায়াজাল, মাস্টার ক্লাস, রোড ম্যাপ, এরকম এই যে মার্কেটিং এর উপরে, তারপরে যে বিষয়গুলো আমি বোঝার জন্য চেষ্টা করছি সেগুলোর উপরে, এরকম নানান বিষয়ে আমি করছি। একদম শুরুর দিকে যদি যাই, এই যে এআইকে বোঝার জন্য এই যে দ্য এআই গোল্ড রাশ অ্যান্ড দ্য ফিউচার অফ বিজনেস একটা ভিডিও মনে ধরে দিয়েছিলাম, এখানে সোর্সে গেলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, এই যে একটা ইউটিউব ভিডিও, এটা থেকে আমি কী এটাকে বোঝার জন্য এই যে পডকাস্ট তৈরি করে ফেলছি। ওটা যেহেতু ইংলিশে ছিল, পডকাস্ট তৈরি করে আমি বাংলায় বুঝে নিছি। ভিডিওটা কতক্ষণ ছিল জানি না, তো যাই হোক এরকম এখানে চাপ দিলে কিন্তু আমি দেখতে পারবো দ্য এআই মিলিয়নিয়ার হাউ টু, আচ্ছা যাই হোক এরকম এরকমভাবে আসলে কন্টেন্ট তৈরি করেছে। কন্টেন্টটা আমার মনে হয় তৈরি হয়ে গেছে, আমরা একটু দেখি আমাদের কন্টেন্টটা তৈরি হয়ে গেল কি না। স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, পারফেক্ট প্রফেশনাল ওয়েজ, আচ্ছা হ্যাঁ, এই যে ইটা তৈরি হয়ে গেছে, ইনফোগ্রাফিক্স আর কি, যেটাকে আমরা পোস্টার বা ব্যানার বলতে পারি। এই যে 2026 সালের ল্যাপটপ ও স্মার্টফোন কেনার পূর্ণাঙ্গ গাইড আর কি, কী কী দেখা উচিত আসলে এখানে। এই যে অনেক কিছু, এই যে এনপিইউ হচ্ছে ন্যাচারাল প্রসেসিং ইউনিট, মানে এটা এখন 2026 সালে এসে গুরুত্ব দেওয়া উচিত। কেন? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ন্যাচারাল এনপিইউ, এই যে এখানে আছে 2026 সালের ল্যাপটপের প্রসেসর কমপক্ষে 40 TOPS, মানে 40 ট্রিলিয়ন অপারেশনস পার সেকেন্ড এরকম থাকা উচিত আর কি ক্ষমতা, ও এনপিইউ থাকা প্রয়োজন, যা ফুল কোপাইলট এআই ফিচারের জন্য জরুরি। মানে যদি আমি ভবিষ্যৎ সেন্ট্রিক চিন্তা করি তাহলে এটা থাকা উচিত। তারপর র্যাম 16 GB ন্যূনতম থাকা উচিত এখন। তারপর স্টোরেজ 512 GB ন্যূনতম থাকা উচিত। হ্যাঁ, এরকম। তারপরে স্মার্টফোন কেনার চেকলিস্ট, মানে স্মার্টফোন কেনার চেকলিস্টটা দিয়ে দিচ্ছে। প্রসেসর, ফোনের মস্তিষ্ক, ফ্ল্যাগশিপ অভিজ্ঞতার জন্য স্ন্যাপড্রাগন 8 Gen 3 বা অ্যাপল 17 Pro, এবং মিড রেঞ্জের জন্য স্ন্যাপড্রাগন 7+ Gen 3 বেছে নিন। এটা কিন্তু প্রসেসরের জায়গাতে কী হওয়া উচিত এটা বোঝাইছে আর কি। ক্যামেরা মেগাপিক্সেল সব নয়, মানে একটা ক্যামেরার মেগাপিক্সেলই সব নয়, বলে না এত মেগাপিক্সেলের ক্যামেরা, মেগাপিক্সেলই কিন্তু সব না। উচ্চ মেগাপিক্সেলের চেয়ে এখানে অনেক সময় এআই হচ্ছে যে বাংলা যে ভালো, এই যে সেন্সর সাইজ এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, মানে OIS এর দিকে বেশি নজর দিন। মানে কেন? কারণ আমরা যখন ক্যামেরা ইউজ করি, যদি অপটিক্যাল স্টেবিলাইজেশন না থাকে, যখন আমি ছবি তুলবো তখন কিন্তু একটু টাচ করলে মোবাইলটা একটু নড়ে না, ব্লার হয়ে যাবে। আর যদি ভিডিও হয় তাহলে হচ্ছে যে আমি যখন হেঁটে হেঁটে ভিডিও করবো, জার্কিং আসবে, এরকম ঝাঁকি খাবে ভিডিওগুলোতে। তো ভিডিওগুলো দেখে শান্তি পাওয়া যাবে না। যেগুলোতে OIS থাকবে, মানে অপটিক্যাল স্টেবিলাইজেশন থাকবে, সেগুলা হচ্ছে যে ওই জিনিসগুলোকে অটোমেটিক্যালি স্টেবল করে ফেলবে। ঝাঁকি মানে দৌড়াইতেও ভিডিও করবে, দেখা যাবে যে কিন্তু ভিডিওর মধ্যে কোনো সমস্যা হবে না। তারপরে এই যে 5G অবশ্যই থাকা উচিত, হ্যাঁ, কারণ এখন 5G আরও দ্রুত গতির, এবং আস্তে আস্তে 5Gর দিকে সব পৃথিবীর সব দেশগুলা, উন্নত দেশগুলো চলে যেতেছে। আমাদের দেশও কিন্তু গেছে, কিন্তু এখনও ব্যবহার ওইভাবে শুরু হয়নি, আমরা তো আসলে পিছিয়েই থাকি। কিন্তু তারপরেও থাকলে ভবিষ্যতের জন্য ওটা সেফ থাকলো ডিভাইসটা। তারপরে স্মার্টফোনের ডিসপ্লের কী দেখা উচিত, যে AMOLED হচ্ছে সব থেকে ভালো প্রযুক্তি, IPS LCD, এই দুইটাই টেকনোলজি কোন দিকে ভালো সেটা এখানে কিন্তু সুন্দর ইনফোগ্রাফিক্স করে বোঝাইছে। আপনার ব্যবহারের ধরন অনুযায়ী বাছাই। শিক্ষার্থী এবং অফিস কর্মী হইলে কী হওয়া উচিত, ম্যাকবুক এয়ার M4 বা স্ন্যাপড্রাগন X Elite যুক্ত পিসি, বা হালকা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করে আর কি, এরকম। তারপর কন্টেন্ট ক্রিয়েটর হইলে মানে কী হওয়া উচিত, ম্যাকবুক প্রো M4 MX অথবা RTX 50 সিরিজের GPU সমৃদ্ধ ল্যাপটপ, এটা ল্যাপটপের ক্ষেত্রে Asus ROG
এরকম মানে উদাহরণসহ দিয়ে দিছে, কিন্তু হুবহু ওইটাই নিতে হবে এমন না। তবে বাজেট সচেতন ক্রেতা স্মার্টফোন 15,000 টাকার নিচে স্যামসাং গ্যালাক্সি A6 বা 25,000 টাকার নিচে রিয়েলমি C85 প্রো ভালো বিকল্প হতে পারে। এই যে একদম মানে সহজ করে দিয়েও একদম স্পেসিফিক করে দিয়ে বলছে। তাহলে C85 যদি কেউ নেয় এখন রিয়েলমির 25,000 টাকার নিচে যাদের তারা কিন্তু মানে এই পরামর্শটা কোত্থেকে দেওয়া হইতেছে, অনেকগুলা 10টা রিসোর্স থেকে, মানে যেগুলা এই বিষয়ে হচ্ছে যে যারা রিসার্চ করছে বা 2026 সালে তাদের থেকে কিন্তু এটা উঠে আসছে। তার মানে এখন আমি কিন্তু যে কাউকে সাজেস্ট করতে গেলে যে 25,000 টাকা, আমাকে যদি মুখে কেউ বলে যে 25,000 টাকা বাজেট আমি কোনটা কিনবো, চোখ বন্ধ করে C85 প্রো বলে দেওয়া যায়, রিয়েলমি C85 প্রো। আর যদি যারা হচ্ছে যে ব্র্যান্ড মানে দিকে বেশি থাকতে চায় তাদের জন্য যে স্যামসাং A06 এটা বলে দিলেই হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের তৈরি হয়ে গেলো, ভিডিওটা এই যে তৈরি হয়ে গেছে। এখানে যদি আমি প্লে করি, যদি এখানে প্লে করার দরকার নেই, আমি আলাদাভাবে দিয়ে দিতেছি। তো এই ভিডিওটা দেখলে এটাই তাদের জন্য একটা টিউটোরিয়াল হয়ে গেল, যারা দেখবে আর কি। আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত। এরকম আমি অফ করে দিতেছি, ভিডিওটা আলাদাভাবে দিয়ে দিবনি। আমি চাইলে কিন্তু এইটাই শেয়ার করে দিতে পারি মানুষজনকে, পুরা এই আমি যে এখন একটা ইয়াটা তৈরি করলাম, এটাই কিন্তু একটা হলো স্মার্টফোন বা ডিভাইস, ল্যাপটপ ডেস্কটপ এসব কেনার জন্য কিন্তু একটা হয়ে গেল আর কি, মানে এআই হয়ে গেল, এটা একটা ব্রেন হয়ে গেল, মানে স্পেশালিস্ট হয়ে গেল সে। আমি তাকে যদি আরও সোর্স দিই, আরও বিভিন্ন কনটেক্সট দিই, আরও বিভিন্ন উদ্দেশ্য বা সামনে রেখে যদি দিই, সে আরও এই বিষয়ে কিন্তু স্পেশালিস্ট হতে থাকবে। এটাই আর কি, যে কোনো বিষয়ের উপরে আমরা হচ্ছে যে এইভাবে মানে করতে পারি এখন যে কেউ আসলে যে কোনো কিছুর উপরে রিসার্চ করতে পারে, যে কোনো কিছুর উপরে কন্টেন্ট তৈরি করতে পারে, যে কোনো কিছুর উপরে। আচ্ছা, এটা যে ব্রাউজার দিয়ে ওপেন করছি, তো এখানে কিন্তু আমাকে বাংলায় যে দেখাই যে আমি যদি এখন স্টুডিওতে আবার গেলাম, স্টুডিওতে গিয়ে আমি যদি এখন এটার উপরে সুন্দর গোছানো লেখে যদি করতে চাই, তাহলে এই যে রিপোর্টে গেলেই এবং স্পেসিফিক আমি ঢুকলাম রিপোর্টে, এখানেও আমাকে যে পরামর্শ হচ্ছে, মানে ও আরও গেটে আমাকে এইখানেও তৈরি করার জন্য ও আমাকে হচ্ছে যে পরামর্শ দিবে, সাজেশন দিবে। এবং সাজেশনগুলো পড়লেই বোঝা যাবে যে আসলে ও কোন লেভেলের, মানে সুন্দরভাবে চিন্তা করতে পারে যে এআই গোছানো, যেটা মানুষের পক্ষে সম্ভব কিন্তু দ্রুত সম্ভব না। হয়তো অনেক দিন অনেক কিছু গোছায় নিয়ে আসার পরে মানুষের কাজটা আরও বেশি ভালো হবে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। আর এখানে আমি মাত্র কতক্ষণের মধ্যে মানে একজন ডিভাইস স্পেশালিস্ট, ডিভাইস গাইডেন্স স্পেশালিস্ট হয়ে গেলাম। এরকম যে কোনো বিষয়ের উপরে যদি আমি চাই যে স্পেশালিস্ট হব, আমি হইতে পারি। যে আন্ডারস্ট্যান্ডিং ডিস্টোনিয়া আনিয়ার জন্য যেটা, যে কালকে মনে হয় আমি লিঙ্ক দিয়েছিলাম, ওটাও আমার কিন্তু এইভাবে এআই দিয়ে তৈরি করা, এখানে আছে সেটা। আচ্ছা, যাই হোক, এখন দেখি ওরা আমাকে কী সাজেস্ট করতেছে লেখালেখির জন্য। হার্ডওয়্যার সংগ্রহ কৌশল, তারপরে সিস্টেম স্টেবিলিটি গাইডলাইন, তারপর হচ্ছে কম্পিউটার পারফরমেন্স হ্যান্ডবুক, মানে এগুলা বিষয়ের উপরে মানে তৈরি করতে পারবে, সুন্দরভাবে লেখালেখি তৈরি করতে পারবে। লেখালেখিও তো কন্টেন্ট, মানে আর্টিকেল আর কি, আর্টিকেলও তো একটা কন্টেন্ট, তাই না? মানে এটা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছে। তবে এর মেইন উদ্দেশ্য কিন্তু কন্টেন্ট তৈরি করা না, মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে শেখানো, বোঝার সহযোগিতা। অর্থাৎ স্টুডেন্টদের জন্য আসলে এই নোটবুক এলএমটা গুগল তৈরি করছে আর কি, কিন্তু এটা এখন কন্টেন্ট ক্রিয়েটরদেরও কাজে লাগতেছে, সবারই কাজে লাগতেছে। শেখা তো আসলে সবার জন্যই, মানে আল্লাহ তাআলা করছে যে প্রথম হচ্ছে যে পড়ো, মানে শেখার জন্য আর কি, শেখাটাকে গুরুত্ব দিছে। তো এইটা আসলে ওরা অপারেটিং সিস্টেম কম্প্যারিজন, আধুনিক মোবাইল ও ল্যাপটপ অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য এবং অ্যাক্সেসিবিলিটি ফিচারের একটি তুলনামূলক বৈশিষ্ট্য। আমি যদি এটার উপরে এখন একটু কম্পিউটার পারফরমেন্স হ্যান্ডবুক, কম্পিউটার এবং স্মার্টফোনের পারফরমেন্সের পরিমাপের মৌলিক উপাদানগুলোর একটি সহজপাঠ্য নির্দেশিকা। আচ্ছা, একটা তৈরি করি, ওটা আমি দিবনি, তাহলে বোঝা যাবে আর কি। কম্পিউটার এবং ল্যাপটপ যেহেতু সরি এটা হচ্ছে ছিল, তাই মানে মোবাইল নিব না ল্যাপটপ নিব, এটা এখানে হয়তো বা এই লেখালেখিটা শেষ হলে পরিষ্কার হয়ে যাবে। তারপর মাইন্ড ম্যাপও একটা ভালো জিনিস, মাইন্ড ম্যাপে তৈরি করে দিয়ে দিলাম।
কুইজ ভিডিও স্লাইডও তৈরি করে দেই। পরে দেখেন এখানে বিস্তারিত তথ্যের ডেক, আরেকটা হচ্ছে প্রেজেন্ট, মানে আমি প্রেজেন্ট করার জন্য আমি কিন্তু স্লাইড তৈরি করতে পারবো, মানে ওটা আমি শুধু প্রেজেন্টার হিসেবে দেখব, মানে কোনো প্রজেক্টও থাকবে না, কোনো কিছু থাকবে না, আমি একজন প্রেজেন্টার, আমি অডিয়েন্সের সামনে দাঁড়ায় আমি করব। কিন্তু আমার জন্য তো গাইড দরকার, একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমি বলতে চাইতেছি, তো সেটার জন্য কিন্তু যে নিচেরটা এখন আছে উপরের বিস্তারিত তথ্যের জন্য। তো এখানে বাংলা সিলেক্ট ইজ অটোমেটিক্যালি আছে ডিফল্টভাবে। হ্যাঁ, এই জন্যেই আসলে আমি ব্রাউজারের এটা ওপেন করলাম, অ্যাপসেটটা না ওপেন করে তৈরিকরণ দিয়ে দিলেই এখন এই যে এটাও তৈরি হবে। আর এই যে মাইন্ড ম্যাপ যেটা দিয়েছিলাম এটা তৈরি হয়ে গেছে। মাইন্ড ম্যাপ কী জিনিস, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করবে। এই যে 2026 সালের ট্যাগ এবং হার্ডওয়্যার গাইড, এখানে কি কি আছে, ল্যাপটপ বাইং গাইড, স্মার্টফোন বাইং গাইড, ডিভাইস অ্যাক্সেসিবিলিটি ফিচার্স, এন্টারপ্রাইজ হার্ডওয়্যার সাইজিং। তো এখানে যে ল্যাপটপ গাইডের মধ্যে যদি চাপ দিই তাহলে আরও 4টা ব্রাঞ্চ বেরিয়ে আসলো। এখানে কী কী আছে, অপারেটিং সিস্টেম, পারফরমেন্স পিলার্স, ডিসপ্লে এবং পোর্টস, ইউজার আর্কেটাইপস। আচ্ছা, এটা দিয়ে কী বোঝায় একটু দেখি, ওপেন করলে বুঝতে পারবো। স্টুডেন্ট ম্যাকবুক এয়ার, স্ন্যাপড্রাগন এক্স, অফিস থিঙ্কপ্যাড, মানে ক্যাটাগরি করে দিছে আর কি, ক্রিয়েটিভ কাজের জন্য কোনটা, তারপরে গেমারদের জন্য কোনটা, অফিসিয়াল কাজ শুধুমাত্র যারা করবে তাদের জন্য কোনটা, এরকম করে দিছে আর কি। আচ্ছা, তারপরে ডিসপ্লে পোর্টসের জায়গায় যদি চাপ দিই তাহলে ডিসপ্লে পোর্টসের কী কী প্রযুক্তি আছে সেটা হয়তো বা দেখাবে। যে ওএলইডি, আইপিএস রিফ্রেশ রেট, ফুল এইচডি টু 3.2K রেজুলেশন, ইউএসবি-সি এবং থান্ডারবোল্ট, এরকম মানে সুন্দর করে, মানে একটা জিনিসের গভীরে ব্রাঞ্চ করে মানে যদি যাইতে চাই, মানে কত সহজে আসলে করা যায়। স্মার্টফোন গাইড 2026, এটাতে চাকরি। এই যে 3টা ব্রাঞ্চ বেরিয়ে আসলো, কী কী আছে এখানে, কোর হার্ডওয়্যার, ডিসপ্লে এবং ব্যাটারি, ক্যামেরা এবং লংজিভিটি, এই কয়েকটা জিনিস নিয়েই করছে। কোর হার্ডওয়্যারের মধ্যে কী কী আছে, আচ্ছা যাক বাইরে চলে আসছি, ভুলে চাপ লাগছে। আচ্ছা, কোর হার্ডওয়্যারের মধ্যে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3, অ্যাপল 17 Pro, এটা একটা দিচ্ছে 8GB র্যাম, সুইট স্পট, এটা হচ্ছে সুইট স্পট আর কি, 8GB র্যাম, এর নিচে নামা ঠিক না, তার উপরে যত যাবে তত ভালো। 128GB মিনিমাম স্টোরেজ আর কি। ডিসপ্লে এবং ব্যাটারি, এটাতে যদি চাপ দিই এখানে কী কী বলছে, অ্যামোএলইডি, এটার একটা মানে ডিসপ্লে প্রযুক্তি যেটা সবাই সব থেকে বেশি পছন্দ করে ভাইব্রেন্ট কালারের কারণে। তারপর 5000 mAh ব্যাটারির নিচে যাওয়া ঠিক না, 5000 mAh মাস্ট বি থাকলে ভালো। তারপরে 33 ওয়াট টু 100 ওয়াট, এটা কি 33 ওয়াট হলে দ্রুত চার্জ উঠবে, যেমন আমারটা 45 ওয়াটের ব্যাটারি চার্জার দিয়ে কিন্তু করতেছি। কেন? কারণ আমারটা কিন্তু ওইটা দিয়ে চার্জ দিলে দ্রুত চার্জ উঠতেছে, আমারটা যেহেতু মানে অনেক সময় দিতে পারবো না এই জন্য। তারপরে যে ক্যামেরার দিকে যদি যাই তাহলে ক্যামেরার মধ্যে সেন্সর সাইজ এবং ওআইএস ওই যেটা বললাম যে স্ট্যাবিলিটির জন্য যে প্রযুক্তিগুলো ইউজ করা হয় আর কি। আর 5G ফিচার্স, এখানে আসলে ক্যামেরার ক্ষেত্রে 5G ফিচার, না, লংজিভিটি বিষয়টাকে ওরা এখানে রাখছে, তো এই জন্যে 5G ফিচার্স মাস্ট বি, ওরা বলতেছে যে লংজিভিটির জন্য, মানে অনেক দিন ব্যবহার করার জন্য এটা থাকা উচিত, প্রুফিং। হ্যাঁ, 4 থেকে 5 ইয়ার আপডেট পলিসিস, মানে মোবাইলগুলো তো এখন আমার যেমন অ্যান্ড্রয়েড 16-তে আছে, 17 এখন পর্যন্ত আসে নাই, সামনে কিন্তু 3-4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে চলে আসবে। তখন আমি এটা পাবো কি না, আমার এই ডিভাইসের জন্য ওই সাপোর্টটা দেবে কি না কোম্পানি, এইটা আর কি। এটা 4 থেকে 5 বছর পর্যন্ত যারা আপডেট দিবে যে কোম্পানিগুলা বা যে ব্র্যান্ডগুলা, সেই ব্র্যান্ডের দিকে যাওয়াটা এটাও একটা বুদ্ধিমানের থিঙ্কিং আর কি। এরকম জিনিসগুলোকে বোঝার, গভীরে যাওয়ার জন্য কত রকমের ওরা করে দিচ্ছে আর কি। সেটাই মানে গুগলের এইটা যে টেবিল আকারে বোঝার জন্য আমি টেবিলেও যেতে পারবো, টেবিলে যদি চাপ দিই টেবিলও তৈরি হবে, এটা তৈরি হোক, এটাও আমি দিবনি, সমস্যা নেই। মানে একটা জিনিসকে ভেজে খাওয়ার জন্য এর চেয়ে ভালো কোনো কিছু হইতে পারে না। কন্টেন্ট ক্রিয়েটরদেরও কাজে লাগতেছে, মানে লার্নিংয়ের জন্য মেইন জিনিস তো লার্নিং। তো লার্নিং করতে গেলে তো অবশ্যই রিসার্চও এখানে একটা পার্ট, তো এটা একটা রিসার্চ টুলও বটে। যেমন সোর্সের মধ্যে আমি গিয়ে আমি যে হাউ টু চুজ, মানে যে এখানে ফার্স্ট রিসার্চও আমি করতে পারবো। ওয়েব মানে ওয়েবের থেকেই কি আমার ফার্স্ট রিসার্চে আছে আর কি। আমি চাইলে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো না, আমাকে চেঞ্জ করার সুযোগ দিতেছে না, অ্যাপসে গেলে হয়তো বা দিবে, তো এরকম ল্যাপটপে গেলে দিবে, এখানে দিচ্ছে না।
বা প্রো প্ল্যান, আমারটা কিন্তু প্রো প্ল্যান দেখে এই যে কালারফুল, আমার ছবির চারপাশে দিয়ে কিন্তু কালারফুলই আসছে। আমি স্টুডেন্টদের যে প্যাকেজ সেটা ইউজ করতেছি ফ্রিতে, কিন্তু এটা প্রো, এটা টাকা দিয়ে কিনতে গেলে 12,000 টাকা নাকি কি 1,200 $1,200 মনে হয় দেখলাম নাকি এরকম মান্থলি চার্জ। সেটা কিন্তু আমি এখন ফ্রিতে ইউজ করতেছি স্টুডেন্টের আইডি দিয়ে। যাই হোক, এভাবে আসলে ম্যাডাম বা যে কেউ তৈরি করতে পারে। এখানে আমি যে তখন যে বলছিলাম ওরা ইংলিশে দিছিল, এখন যদি বলি ডিভাইস কেনার ক্ষেত্রে বা স্মার্টফোন কেনার ক্ষেত্রে কোন জিনিসটি নিয়ে আগে চিন্তা করা দরকার দিলাম, যেহেতু এই বিষয়ে স্পেশালিস্ট হয়ে গেছে, একজন স্পেশালিস্ট থেকেই জানতে চাইলাম বাংলায় দেখি। স্মার্টফোন বা যে কোনো ডিভাইস কেনার ক্ষেত্রে শুরুতেই ক্যামেরা বা ডিসপ্লের স্পেসিফিকেশন না দেখে আপনার বাজেট এবং ডিভাইসটি কী কাজে ব্যবহৃত হবে তা নিয়ে সবচেয়ে আগে চিন্তা করা উচিত। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য শুরুতেই যে বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন, কাজের ধরন বা উদ্দেশ্য, প্রথমেই নিজেকে প্রশ্ন করুন ডিভাইসটি আসলে কী কাজের জন্য ব্যবহার করা হবে। ঠিক আছে, যে কত সুন্দর করে মানে বলছে, ও আমাকে অ্যান্সার দিতেছে এরকম আর কি। ঠিক আছে, এই পর্যন্তই থাকুক। স্টুডিওতে অনেক কিছু তৈরি হয়ে গেছে, যে এটা চার্ট করে দিছে এক্সেলের মতো আর কি, সুন্দর করে বোঝায়। এই যে পণ্যের ধরন অথবা অ্যাপ্লিকেশন, অপারেটিং সিস্টেম বা প্ল্যাটফর্ম, প্রসেসর সিপিইউ ক্ষমতা, র্যাম, স্টোরেজ বা ডিস্ক ক্ষমতা, ডিসপ্লে বা স্ক্রিনের বৈশিষ্ট্য, অ্যানালিটিক্স বা বিশেষ বৈশিষ্ট্যসমূহ, ব্যাটারি লাইফ বা চার্জিং গতি, এই যে নিচে সব আছে। উৎপাদনকারী বা বিক্রেতা কারা, অ্যাপল, লেনোভো, মোটরোলা। উৎসগুলো কোন উৎস থেকে নিছে সেগুলোও কিন্তু এখানে দিয়ে দিছে। তারপরে নিচের দিকে যে পণ্যের ধরন অথবা অ্যাপ্লিকেশনের মধ্যে যদি যাই, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি অ্যাপ্লিকেশনের জন্য আসলে কোন ধরনের সিস্টেম বা প্ল্যাটফর্ম ইউজ করা দরকার সেটা নিয়ে বলছে। এটা অনেক হাই লেভেলের জিনিস। স্মার্টফোনের জন্য মানে যদি আইফোনের কথা চিন্তা করি, iOS, তবে 48 মেগাপিক্সেল, কোন উৎস থেকে পাওয়া যায়নি, আচ্ছা পাওয়া যায়নি এই বিষয়ে, র্যাম বা এরকম কত এরকম। স্মার্টফোন, আইফোন, ল্যাপটপ, লেনোভো, স্মার্টফোন, মোটরোলা, রেজার, মানে এরকম নানান কিছু কিন্তু দিছে আর কি তৈরি হয়েছে। যে কম্পিউটার পারফরমেন্স হ্যান্ডবুক, প্রসেসর, এই যে এটা তৈরি হয়ে গেছে লেখালেখি এই বিষয়ের উপরে বিস্তারিত চার্ট মার্টও এখানে দিয়ে দিছে, এই বিষয়ের জন্য যতটুকু দরকার সে ততটুকুই দিছে। বেঞ্চমার্কিং স্ট্যান্ডার্ড কার্যকর, মানে হিউজ আর কি, কী বলবো, মানে বলতে গেলে শেষ হবে না। যাই হোক, আরও অনেক কিছু তৈরি করা যায়। তো এখান থেকে কন্টেন্টের কথা বলতেছি আর কি, আরও অনেক ধরনের অনেক কিছু কন্টেন্ট তৈরি করা যেত, বা আমি জিনিসটাকে একদম স্পেসিফিক করেও কন্টেন্ট তৈরি করতে পারবো এখন এই বিষয়ের উপরে। সোর্স কীভাবে, আমি হচ্ছে যে এই যে সোর্স যেটা আমার কাছে মনে হইতেছে খুব ভালো সোর্স, যেমন ল্যাপটপের জিনিসটা বাদই দিতে যেতেছে, আমি চয়েস করে ফেলছি যে আমি স্মার্টফোন নিব, ল্যাপটপ নিব না, অথবা আমি চয়েস করে ফেলছি ল্যাপটপ নিব, স্মার্টফোন নিব না। সেক্ষেত্রে আমি যে ল্যাপটপের যে সোর্সগুলো শুধু সেগুলোকেই রাখবো। এই ল্যাপটপ এটা, তারপরে এটা আমাকে দেখতে হবে জাস্ট এ মোমেন্ট, এটার ভিতরে আসলে কী আছে। এই ল্যাপটপেরগুলোই রাখলাম শুধু, স্মার্টফোনেরগুলো বাদ দিয়ে দিব। আমাদের এই লেখালেখিগুলো রাখলাম। ট্যাবলেটের কথা যদি চিন্তা করি, ট্যাবলেট বাদ দিতে হবে, কারণ যেহেতু এখন ট্যাবলেট নিয়ে ল্যাপটপ নিয়ে ডিসাইড করতে চাচ্ছি। তারপরে এই নিচের তিনটা আমি এখানে দেখে বুঝতে পারতেছি না, কিন্তু ভিতরে ঢুকে আগে থেকে দেখে আমি এখানে এসে আমি রাখবো কি রাখবো না সেটা সিলেক্ট করে তারপরে কিন্তু আমি যা চ্যাট করতে পারবো। ওই সোর্স থেকে তখন আমাকে অ্যান্সার দেবে, ওই সোর্স থেকে তখন আমি হতেছে এখানে স্লাইড বলি, বলি, এগুলো তৈরি করতে পারবো ওই সোর্স থেকে, শুধুমাত্র যে কয়েকটা সিলেক্ট করছি। তো এরকম আর কি। ঠিক আছে, এভাবেই কন্টেন্ট বা ম্যাডাম বা যে কেউ হচ্ছে লার্নিংয়ের জন্য হোক
ফেসবুকে কন্টেন্ট দেওয়ার জন্য হোক বা নির্দিষ্ট বিষয়ে রিসার্চ করার জন্য হোক, এমন কোনো ক্ষেত্র বা কাজ নাই যেটাতে কাজে দিবে না। ঠিক আছে, ধন্যবাদ।